নমস্কার সবাইকে। আমি কৃতজ্ঞ আমাকে এরকম একটি মঞ্চে, এরকম প্রেক্ষাগৃহে যারা সামনে আমার বসে আছেন তাদের সামনে বলার আমার কতটুকু যোগ্যতা আমি জানি না। মঞ্চে আসীন আমার দুই অগ্রজ, আমি এভাবেই বলবো। একজন সুধীর দত্ত, এই মুহূর্তে বাংলা ভাষার একজন অগ্রগণ্য শুধু নয় অনিবার্য কবি, এবং ছোটবেলা থেকে যার গাইডেন্সই বলবো, ছাড়া লেখালেখির জগতে মানে যেটুকু শিখেছি তার মধ্যে অনেকটা যার জন্য সেই রাতুল বন্দ্যোপাধ্যায়, যিনি না লিখেও লেখক। কারণ লেখককে গাইড করার জন্য একজন অনেক সময় যিনি লেখেন না তাকে দরকার হয়। তো কি লিখবো, কোথায় কি কি ভুলগুলো, কমা সেমিকোলন দিতেও তো শিখতে হয়। আর আমার দুই বন্ধু, একজন প্রকাশক বন্ধু, কিন্তু বন্ধুই, শুভঙ্কর দে অপু বলে যে বিখ্যাত ডাকনামে বিখ্যাত, সত্যজিৎ রায়ের পর ডাকনামে বিখ্যাত বাঙালির যদি কারো নামের তালিকা হয় অপুর নাম সর্বাগ্রে থাকবে। আর দুই আমার একজন বন্ধু, আমার থেকে সামান্য ছোট, বছর দুয়েকের, তমাল বন্দ্যোপাধ্যায়। ওর লেখার আমি অনেক আগে থেকে অনুরাগী। আমি তমালকে বলছিলাম আজ থেকে 10 বছর আগে আমি তমালের একটি সম্বর্ধনা সভা হয়েছিল কৃষ্ণনগরে, তো সেখানে গেছিলাম। তো গিয়ে আমি সমৃদ্ধ হয়েছিলাম। তো সেই অনেক আগে থেকেই ওর লেখার আমি একজন ভক্ত পাঠকও। এবং আপনারা যারা সামনে বসে আছেন, আমি বেশি সময় নেব না, 1 ঘন্টা আমাদের বলেছে, তার মানে আমার 15 মিনিটের মধ্যে রাখতে হবে, আমি চেষ্টা করছি। এটা আমাদের সবার পক্ষে খুব আনন্দের যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। কিন্তু পাশাপাশি আমি দিল্লিতে ভাষা পরিষদের একটি অনুষ্ঠানে গেছিলাম। তো সেখানে আমি দেখেছি এই প্রশ্নটাও কারো কারো মনে আছে, বহির্বঙ্গের কারো কারো, খুব যৌক্তিক প্রশ্ন, যে বাংলা কি আদৌ ততটা প্রাচীন ভাষা যে বাংলাকে ধ্রুপদী ভাষা বলতে হবে? সত্যি তো তামিলের বয়স 4000 বছর, সংস্কৃতের আরও বেশি, বা ওই সময়তে বাংলা ভাষার কি বয়স কতটা, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এই বিতর্ককে আমি দোষ দিই না। আমি একটু জলটা দিই। এই বিতর্ককে আমি দোষ দিই না, এই প্রশ্ন আসতেই পারে। কিন্তু এটা একটা খোলামেলা একটা আলোচনা সভাতেই এই কথাটা উঠছিল যে বাংলা ভাষা থেকে আরও অনেক প্রাচীন ভাষা ভারতে আছে। সেই অনুযায়ী সেভাবে দেখলে বাংলাকে ধ্রুপদী আমরা কিভাবে ভাবছি বা কি করে আমরা মনে করছি। এবার এখানে কিন্তু আমি তো বাংলার হয়ে কথা বলবোই, আমি বাঙালি, বাঙালি একজন পাঠক, বাঙালি লেখার চেষ্টা করি, একজন যতটুকু লেখক হই, তো আমি তো বলবোই, সেটা বড় কথা নয়। কিন্তু অদ্ভুত কতগুলো পয়েন্টস উঠে এলো ওই একটা আলোচনা সভার মধ্যে থেকে, যেটা কিন্তু বহির্বঙ্গের যারা অবাঙালি সাহিত্যিক, সাহিত্যকর্মী, গবেষক, তাঁরা বললেন একটা ভাষা কতটা ধ্রুপদী তা কিন্তু কেবলমাত্র সেই ভাষার বয়স কত তা দিয়ে নির্ধারণ হয় না, সেই ভাষায় কি কাজ হয়েছে সেটাও আমাদের জানিয়ে দেয় তা কতটা ধ্রুপদী। সারা ভারতের প্রত্যেকটি ভাষাতেই রামায়ণ মহাভারত অনুদিত হয়েছে, এটা কথা নয়। কিন্তু আমি ওখানেই শুনলাম এবং একটু শুনে আশ্চর্য হলাম, আনন্দ তো পেলামই, যে বাংলা ভাষায় কৃত্তিবাস এবং কাশিরাম দাস এই দুটো নাম যেভাবে এসছে, অনেকে, একজন ওড়িয়া ভদ্রলোক বললেন যে তিনি ওড়িয়াতেও পড়েছেন রামায়ণ মহাভারত, কিন্তু তিনি বাংলার যেহেতু জানতেন, বাংলা অক্ষর, ওড়িয়ারা অনেকেই বাংলা জানে, আমরা জানি, অসমেও, আমি অসমে গিয়ে দেখেছিলাম এত এত মানুষ, তারা দেশ পত্রিকায় আমার বেরোনো কবিতা নিয়ে কথা বলছেন, তো আমি একটু অবাক হয়েছিলাম। এবং তারপরে ভাষা এক, অক্ষর এক, তারা পড়েন। আমরা বাঙালিরা একটু কথায় কথায় সবসময় ফ্রেঞ্চ, জার্মান, লাতিন আমেরিকার এখন উদাহরণ দিয়ে ফেলি, কিন্তু আশেপাশে কি লেখা হচ্ছে ওড়িয়ায় বা তেলেগুতে বা মারাঠিতে আমরা হয়তো খোঁজ রাখি না, কিন্তু তাঁরা রাখেন। তো সেই জায়গা থেকে এই যে জায়গাটা, যে কৃত্তিবাস বা কাশিরাম দাসের যে অনুবাদ, সেটা কিন্তু তার যে পাঠক, তার যে ফ্যান বেস, যদি এভাবেও বলি, সেটা কিন্তু বাংলা ছাড়িয়ে অনেক জায়গায় আছে। একজন ভোজপুরিও কিন্তু বাংলা অনুবাদে রামায়ণ পড়তে ভালোবাসেন, পড়ে তিনি আনন্দ পেয়েছেন। একজন ওড়িয়ার কথা তো বললামই, অসমেও তাই। তো এই যে রামায়ণ মহাভারতের অনুবাদ বাংলায় যেভাবে হয়েছে, অনেক কম্বাইন করেছেন, তামিলে আছে, অন্য তার একটু ভার্সন আছে, অনেক ভার্সনে বদলে গেছে, কিন্তু আমি অনুবাদের প্রসাদ গুণের কথা বলছি। এটা কিন্তু ভারতের অন্য জায়গার লোকও স্বীকার করেন। বা রবীন্দ্রনাথের লেখালেখিতে
রবীন্দ্রনাথের তার সুবিপুল সমুদ্রের মধ্যে থেকে যেভাবে বেদ, উপনিষদ, দর্শন, ভারতের সমস্ত সব কিছু যেভাবে উঠে এসেছে, বা আজকে আমরা আমাদের এখানেই যিনি আমাদের সভাকে সঞ্চালনা করছেন সুধীর দত্তের কবিতাও যেভাবে উপনিষদের যে অনেক অনেক রেফারেন্স আমরা দেখতে পাই এবং সেগুলো কবিতা যেভাবে হয়ে ওঠে, একটা বিপুল জায়গা। আরও রমেন্দ্র কুমার আচার্য চৌধুরীর কবিতায় আমরা পেয়েছি, শঙ্খ ঘোষের কবিতাতেও কোথাও কোথাও পেয়েছি, আরও অজস্র উদাহরণ দেওয়া যায়। এইটার মধ্যে দিয়েও কিন্তু ভাষার ধ্রুপদী আনা চিহ্নিত হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু ওই আলোচনার মধ্যে থেকেই উঠে আসছে। দ্বিতীয়ত যেটা, আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে সময়টাতে আমি এই যে ভারতীয় ধ্রুপদী ভাষা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমার ব্যাপারটা মনে হয়। কারণ ভারত তথা জম্বুদ্বীপ, আগেকার উল্লিখিত ভারত, বিভাজনের আগের ভারত, আজকের ভারত, সমস্তটা মিলিয়ে যদি আমরা বলি যে আমি ভারতীয়, এই পরিচয়টা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। ভারত কদাপি কখনো ইউনিয়ন অফ স্টেটস ছিল না, কদাপি কখনো হবেও না। ভারত একটা, ভারত বললেই একটা ভারত পৃথিবীর মানুষের কাছে অন্য একটা বার্তা বহন করে। স্বামীজি শিকাগো বক্তৃতায় বলেছিলেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেভাবে দেখা দিই। তো ভারতবর্ষও সেরকম, যে যেভাবে দেখতে চায় তার কাছে সেভাবেই ভারতবর্ষ প্রতিভাত হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু, এই দুলাইনও কিন্তু কবিতা। এই দুলাইন কবিতা যিনি লিখেছিলেন, সেই ঋষি, সেই মানুষটি, তিনি কিন্তু ভারতকে একটা বৃহৎ ভৌগোলিক ঐক্য, ভারতের নদীর সঙ্গে নদীকে বেঁধে দিয়েছিলেন। সেটাই প্রথম ধ্রুপদী আনা আমরা বলতে পারি। তো আজকে সেই জায়গা থেকে, সেই মন্ত্র থেকে আমি আজকে দেশ আলাদা হয়ে গেছে বলে আমি যেমন বাংলাদেশে থাকা সতীপীঠকে অস্বীকার করতে পারি না, আমি তেমনি সিন্ধুকে এই মন্ত্র থেকে কেটে বাদ দিতে পারি না। এটা সম্ভব নয় দেওয়া, এটার মধ্যেই আসবে। তো এই ধ্রুপদী আনার জায়গা থেকে আজকে বাংলা ভাষায় যে যে কারণগুলোর জন্য তাকে ধ্রুপদী ভাষা আমি বলা হচ্ছি, সেটার পরিস্থিতি কীরকম আছে, সেই পরিস্থিতিটা কি আদৌ এই শিরোপার ফলে এটার জন্য পাল্টাবে, এটা একটু আমাদের ভেবে দেখার সময় এসেছে। এইটা কিন্তু এত সহজও নয় যে একজন, আবার কঠিনও। আমরা দেখছি এখন যে অটোতে বসলে রাধা কাল যখন ফোন করেছে, আই হ্যাড জাস্ট পুট দ্য রুটি অন দ্য নিউ তাওয়া, এই যে ভাষায় কথা হচ্ছে বা কেন কি বলা হচ্ছে, বিপদটা এত সারফেশিয়াল নয়, আরও গভীরে। যে একটা মানুষ, বাবা মা, যারা একটা বাচ্চা আজকে যে বড় হচ্ছে, তারা কি পড়ে বড় হবে, কি পড়বেন, কতটুকু পড়বেন। আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি যখন আইওয়াতে গেছিলাম, আমি অনেক বইয়ের কথা বলতাম, তো ওরা আমাকে খুব অবাক হয়ে জিজ্ঞেস করতো, তুমি এত পড়েছো, এত ক্লাসিক, এত কিছু পড়েছো, মানে সব এইতে। তো আমি ওদের বোঝাতে পারবো না বলে বলিনি, কিন্তু আমাদের মতো, আমাদের ছোটবেলায় অপু বা তমাল নিশ্চয়ই এটা এক মত পোষণ করবে, যে আমি মনে মনে ভাবতাম যে আমি তো সব ক্লাসিক্স পড়েছি ওই দেব সাহিত্য কুটিরের অনুবাদে, সুধীন্দ্রনাথ রাহা কিংবা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের অনুবাদে সব পাওয়া যেত। এখন বইমেলাতে খোঁজ করে ওই বইগুলো আর পাই না। তো এই যে ইংরেজি বা পাশ্চাত্যের যে ক্লাসিকগুলো, সেগুলো কিন্তু আমরা বাংলায় পেতাম, আমরা বাংলায় পড়েছি। আমি আজকে যদি অনুবাদ, আক্ষরিক অনুবাদ চাইছি না, তা অনেকের পক্ষে সম্ভব নয়, কিন্তু আজকের বাংলায় এখন দাঁড়িয়ে কেউ যদি এই ধ্রুপদী সাহিত্যকে মোটামুটি পাঠ করে পাঠের আনন্দ পেতে চায়, গবেষণা করতে নয়, ধরো যাক কালিদাসের সমস্ত বই এমনভাবে যাতে আমি সেটা পাবো এবং আমি পড়তে পারবো, আমার কিন্তু চট করে সেটা চোখে পড়ে না, আছে নিশ্চয়ই হয়তো কোথাও, আমাকেও খুঁজতে হবে। আমি কালিদাস থেকে ভারবী, এই জায়গাটা, এই যে ধ্রুপদী আনা, ধ্রুপদী আনা মানে কিন্তু শুধু প্রাচীন একটা কিছু 5000 বছরের তা নয়। ধ্রুপদী আনা মানে আজকে যা হচ্ছে তা যে পূর্বেও হয়েছে তার একটা স্মারক। কালিদাস যখন বলছেন নীরস তরুবর পুরত ভাগে, আর ভারবী বলছেন যে শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে, তখন ওটাকেও কিন্তু আমরা অ্যান্টি পোয়েট্রি হিসেবে ধরতে পারি, সেই সময়ের অ্যান্টি পোয়েট্রি ওটা। আমরা আজকে যখন অ্যান্টি পোয়েট্রির কথা হয়, তখন আমরা প্রথম উদাহরণটাই টানতে যাই লাতিন আমেরিকা থেকে। আমি তখন এটাকে অন্যভাবে হয়তো বলা হয়েছে, যে এরমভাবে ভারবী বললেন, কালিদাস আরও কত সুললিতভাবে বললেন, ওভাবেই হয়তো বলতে ওই কবি চেয়েছিলেন। তিনি নিরলঙ্কারভাবে কবিতাকে পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন।
তো এই যে ধারাটা, এই ধারাটা আমার দেশেই আছে, কিন্তু আমি তার খবর রাখি না। যে খবরগুলো দিতে পারতো, আজকে সত্যি ভাটপাড়ায় গেলে আমাদের কান্না পায় যে শ্রীজীব ন্যায়তীর্থ, আমরা শ্রীজীব ন্যায়তীর্থর কথা জানি একজন সংস্কৃত পণ্ডিত হিসেবে, আমরা এটা ভুলে গেছি যে কালকুটের কত রচনার পিছনে তার কি বিরাট অবদান। সাম্ব থেকে শুরু করে আরো অনেক রচনা, এটা সমরেশ বসু নিজেও বলে গেছেন তিনি, এবং ওখানে যারা ওর বংশের মানুষ তাদের সাথে যে উনি গিয়ে আলোচনা করতেন। আজকে এই যে আমি আলোচনাটা করব, এইরকম মানুষেরই তো আমাদের সামনে পাই না, কারণ আমাদের সেই চর্চাটা নেই। কেউ যদি মনে করে, রবীন্দ্রনাথও বলে গেছেন বাংলা ব্যাকরণ বলে আমরা যা পড়ি তা সংস্কৃত ব্যাকরণের নামান্তর মাত্র, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেউ যদি মনে করে যে বাংলার মধ্যে আমি বাংলাটা ভালো করে লেখার জন্য একটু সংস্কৃত শিখবো বা একটা, তার সেই অপশনটা আজকে নেই। এবং তার পাশাপাশি যেটা যে যে চর্চাটা আজকে বাংলা ভাষার, কিন্তু আজকে যে আমরা বাংলায় কাজ করছি এখানে দুটি মানুষের কথা যদি সর্বাগ্রে বলতে হয়, একজন অবশ্যই সবার আগে সবসময় নাম আসবে রবীন্দ্রনাথ, কিন্তু তারও আগে যিনি, মহাপ্রভু শ্রী চৈতন্যকে কেন্দ্র করে যে সাহিত্যের, রাতুলদার বিষয়ে আরো একটু কিছু বলবেন আমি আশা রাখি, চৈতন্যকে কেন্দ্র করে যে বাঙালি সাহিত্যের যে একটা বিপুল বিস্ফোরণ বিস্তার। আমি একটি বইয়ে পড়ছিলাম, তারাপদ মুখোপাধ্যায়ের বইটার প্রিয় স্থান আমার মথুরা বৃন্দাবন। আমি অবাক হয়ে গেলাম সেখানে পড়তে পড়তে যে চৈতন্যদেবের তখন বৃন্দাবন হয়ে উঠেছিল বাংলারই একটা আউটপোস্ট। বৃন্দাবনের কথ্য ভাষার মধ্যে বাংলা ভাষা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। আজ আমরা সেটাকে গুটোতে 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 আজকে কলকাতার ভেতরেও এরকম অজস্র অঞ্চল যেখানে বাংলাতে কথা হয় না। তো এই ধ্রুপদিয়া নাকি বাংলার এই পৃথিবীটাকে বিস্তার করাবে একটু। আমি নাকি সেই 2 বছর আগের বইমেলাতে দেখেছিলাম প্রচুর বাঙালি বাবা মা লাইন দিয়েছেন ইংরেজি আবোল তাবোল কিনবেন বলে, নাকি সেই দুর্ভাগ্যের সম্মুখীন আমাদের হতে হবে যে বাঙালি বাবা মা তার ছেলে মেয়েকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়েছেন বা উর্দু দিয়েছেন বলে তারা আবোল তাবোলটা ইংরেজিতে পড়াচ্ছেন। তো এই ধ্রুপদীর যে ঘোষণা, এই বিস্তারের কাছে আমাদের যদি কিছু দাবি থাকে তাহলে সেটা হচ্ছে বাংলা ভাষার বাংলা ভাষার সম্মান বাড়াতে গেলে বাংলা ভাষার ভূগোলটা বাড়াতে হবে। আজকে যদি একটা তেলেগু বা তামিল সিনেমা 500 কোটি টাকার 800 কোটি টাকার ব্যবসা করতে পারে, তাহলে বাংলা সিনেমাও কেন 50 কোটি টাকার ব্যবসা করতে পারবে না? দরকারে ডাবিং হবে, এটা আমাদের ভাবতে হবে। তো এই সুযোগটা আমাদের কাছে কোথাও একটা এসেছে। আজকে আমরা যারা লেখার চেষ্টা করছি, আমরা সত্যি ভাবতে পারি না আমাদের যদি কোনো বই 500 কপি বিক্রি হয়, বা একটা কবিতার বই যদি তো 300 কপি যদি বিক্রি হয়, আমাদের মনে হয় যে এটা বড় বাবা বিরাট। কিন্তু এই জায়গাটা থেকে কোথাও একটা বেরিয়ে শুধু কত বিক্রি হচ্ছে তা না, কি বিক্রি হচ্ছে, এরকম আছে আমাদের সাথেও পরিচয় হয়। এখানে প্রকাশক যারা আছেন তারা বলবেন এইতে যে কোনো প্রকাশ নতুন হয়তো তারা কেবল ডিটেকটিভ গল্প বা ভূতের গল্প চান। সবাই ডিটেকটিভ গল্প বা সবাই ভূতের গল্প লিখলে কিন্তু ভূতের গল্প বা ডিটেকটিভ গল্পেরও মর্যাদা থাকে না। শরদিন্দুর সময় সবাই ডিটেকটিভ গল্প লেখেননি, বিভূতিভূষণও লিখছেন, তারাশঙ্করও লিখছেন, মানিকও লিখছেন, এরকমটা হয়নি, তাই ব্যোমকেশ। কিন্তু এই যদি এটা দাঁড়ায় যে এই গল্পগুলো, এই সিনেমা শুধু বাংলায় চলে, এই গল্প শুধু চলে, সেটাও তো একটা কোথাও খণ্ডিতকরণ, ক্ষুদ্রকরণ, একটা সীমায়িত করে রাখা। এই ধ্রুপদী যে সংজ্ঞা, ধ্রুপদী যে আখ্যা, এটা যেন বাঙালিকে আজকের আমরা যারা এই পশ্চিমবাংলার ভূখণ্ডে, আজকের ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা জানি খুবই জটিল, প্রত্যেক দিনই আমাদের খবরের কাগজ পড়ে বা খবর দেখে মন খারাপ হয়ে যায়। আমরা যে একটা বৃহত্তর বাংলা সংস্কৃতি ভাষাভাষীর কথা ভাবতাম, সেটা নানাবিধ আক্রমণ আগ্রাসনের মুখোমুখি। বাংলা ভাষা, যেখানে বাংলা ভাষার জন্য রক্ত ঝরেছে, ঢাকা হোক শিলচর হোক, সেখানেও বাংলা ভাষাকে নিয়ে বা রবীন্দ্রনাথের গান নিয়ে কখনো প্রশ্ন উঠতে পারে বা কেউ একজনও বদলে দেবার কথা ভাবতে পারেনি, আমরা কল্পনা করিনি, কিন্তু আজকে সেগুলোও আমাদের সামনে চ্যালেঞ্জ। কিন্তু আমরা আমাদের পরিস্থিতিতে এখানে এসে যদি ভাবি যে আমরা সবসময় খবরে দেখি, খুব সাফল্যের নিরিখ হিসেবে দেখি, আমি দেখছিলাম যে দিল্লিতে এখন 1800 দুর্গাপুজো হয়, ব্যাঙ্গালোরে 850 দুর্গাপুজো হয়। কেন ব্যাঙ্গালোর বা দিল্লিতে 4টে
দুটো, বা মুম্বাইতে 650 পুজো হয়, ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে 4টে করে বাংলা স্কুল হয়েছে, এটা কেন দেখি না? এটা কি করা যায় না কোথাও? এই জায়গাটা, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের অনেক অনুরাগী, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, বাঙালি বাংলা মানে টপ্পা ঠুংরিরও অনেক অনুরাগী, অনেক অবাঙালির সঙ্গে পরিচয় হবার সৌভাগ্য ঘটেছে। কিন্তু আমরা আমাদের নিজেদের জিনিসগুলো শোকেস করতে কি এই এখনো ব্যর্থ হব? এটা এই প্রসঙ্গে বলা অত্যুক্তি হবে না যে বাংলা যখন, বাংলার জন্য এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ায় যে প্রথম, এবছরও একজন এশীয় সাহিত্যিকই দক্ষিণ কোরিয়ার তিনি নোবেল পেয়েছেন, কিন্তু প্রথম সাহিত্যে নোবেল এশিয়ায় আসে বাঙালির হাত ধরে। তারপর ওই প্রথম নোবেল প্রাপ্ত ভাষা হিসেবে আমরা কিন্তু বাংলাকে সেই জায়গায় ছড়িয়ে দিতে পারিনি। উল্টে ঝাড়খণ্ডে 1.5 কোটি বাঙালি ছিল, তারা বাংলা বই পায় না, বই না পেয়ে পেয়ে 1 কোটি বাঙালি ঝাড়খণ্ডে সবসময় পড়ি। কিন্তু সেই বাঙালি, আমার যেহেতু মানে ঝাড়খণ্ডেই পড়ে যাওয়া একটি গ্রামে আমার সেই পূর্বপুরুষের বাড়ি, সেই জায়গা থেকে আমি মনে হয় যে চারপাশে তারা বাংলা বই পায় না, তারা আস্তে আস্তে ওই সমস্ত, তারা নামে বাঙালি কিন্তু তারা হিন্দি মাধ্যমে পড়তে পড়তে শুধু ওই মুখের কথায় উনি আমার বাবা হচ্ছেন বা এই জায়গাটা থেকে তারা কিন্তু চলে গেছে। একটা খুব বড় সংস্থা আছে নিখিল ভারত বঙ্গ সম্মেলন, তারা দেশের বিভিন্ন জায়গায় বঙ্গ সম্মেলন করে। এবার আমি দেখি তাদের সম্মেলনে প্রতিটা সেমিনারের সেশনের পরই 2টো করে গান। আমি বলি আপনারা এত গান রাখেন কেন? বলছে আমরা তো বাংলার বাইরে থেকে বাংলা চর্চা করি, আমাদের যার খুব প্রণিধানযোগ্য বিষয়টা, আমাদের যারা আছে তারা কথাগুলো অত বুঝতে পারে না, তারা গানটা বুঝতে পারে। ওই রিলেট করার জন্য, ওদের ধরে রাখার জন্য আমরা গানটা মাঝে মাঝে গুঁজে দিই যাতে উঠে চলে না যায়। গানটার হোক, কিন্তু এই বাঙালিকে বাংলা ভাষাটা পৌঁছে দেওয়ার জন্য এলাহাবাদে যেটা হতো, বঙ্গ পরিষদ একটি আছে, তারা বাংলার পরীক্ষা নিত, 50 বছর ধরে চলছে, যে ওখানে বাংলায় একটা স্কুলে তো বাংলা নেই, বাংলার পরীক্ষা হচ্ছে। তো আজকে যে ধ্রুপদী স্বীকৃতি বাংলা পেল, তারপরে কি স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলোতে, এবং সেই ধ্রুপদী আনার যে মূল জায়গাগুলো, যেখান থেকে আমরা ধ্রুপদী, কৃত্তিবাস হোক, কাশিরাম দাস হোক, চৈতন্যদেব হোক, সেখান থেকে রবীন্দ্রনাথ হোক, বঙ্কিম হোক, শরৎচন্দ্র হোক, এই চর্চাগুলোতেও কিন্তু বাধা। আজকে বঙ্কিমের চর্চা করতে গেলেও কোথাও একটা, সেখানেও যে খুব অনুকূল পরিস্থিতি তা নয়, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সবসময় কবিতা এগিয়ে গেছে বা এরকম একটা কথা। কিন্তু এইটাকে ধরে বাংলা ধ্রুপদী, এটার মানে আসলে আজকে দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলা খুব ভাইব্রেন্ট একটা ভাষা, যেটা 1000 বছর পেরিয়েও আজকে একইভাবে জীবন্ত। তো আমার প্রত্যাশা আমাদের সবার কাছে যে, এবং আমার নিজের কাছেও, যে আমাদের জীবিকার ভাষা অন্য হয়ে যাচ্ছে বলে আমরা বাংলার থেকে যেন সরে না আসি। আজকে যে স্বীকৃতি কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে দিয়েছেন, সেই স্বীকৃতিকে আমরা যেন তার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। এবং আরও অনেক কথা তো অনেকভাবে অনেক এতে বলা যায়, বলবেনও আমার যারা কো প্যানেলিস্ট আছেন তারা। কিন্তু আমি এটা বলেই শেষ করব যে এই একজন গায়ক, তিনি রবীন্দ্রসঙ্গীত শেখাতে গিয়ে বলছেন যে তোমরা গানগুলো লিখে নাও, আর ছাত্রছাত্রীরা লিখতে পারছে না কারণ তাদের বাংলা লেখার অভ্যেস নেই, অন্য ভাষা দেওয়া হয়েছে। এই জায়গাটা থেকে আজকে মনে হয় বেরিয়ে আসতে হবে। সেটা বাংলা ভাষার অগণিত মানুষ, অগণিত পাঠক, অগণিত বাঙালির বাইরেও বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার সম্মানের স্বীকৃতির দাবিতে যে রক্ত ঝরেছে, ঢাকায় হোক, শিলচরে হোক, বাংলা ভাষার জন্য যে লড়াই, সেই লড়াইকে কোথাও বাঁচিয়ে রাখার জন্য, এবং বাংলা ভাষা যেটা পৃথিবীর সবচেয়ে সুললিত ভাষার আখ্যাও পেয়েছিল, সেই জায়গা থেকে বাংলা ভাষা যে পৃথিবীর অন্যতম একটা লড়ে নেওয়ারও ভাষা, এইটা আমার মনে হয় আজকে এই ধ্রুপদী সংজ্ঞাকে তার পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য এইটার প্রতি আমাদের সচেষ্ট হতে হবে। আমরা আরেকটু বড় করে ভাবতে পারি, যেখানে বাংলা শুধু ভারতের পূর্বাঞ্চলের একটি ভাষা না, যেখানে বাংলা ভারতের প্রথম নোবেলজয়ী ভাষা, যেখানে বাংলা রবীন্দ্রনাথের ভাষা, যেখানে বাংলা এমন একটি ভাষা যে ভাষায় বাইরেরও মানুষ যারা বাঙালি নন, তারাও, ফণীশ্বরনাথ রেণু বাংলা ভাষায়ও লিখতেন, বহু লেখা তার ছাপা হয়েছে। আবু সৈয়দ আইয়ুবের মাতৃভাষা বাংলা ছিল না, তারা বাংলায় লিখতেন। আগামী দিনেও বাংলা ভাষার এই জানলাটা খুলে যাক, এই বিস্তারটা খুলে যাক। আমরা আবোল তাবোল ইংরেজিতে পড়ব না, বরং অবাঙালিদের উৎসাহিত করব যে আবোল তাবোলের মতো একটি বই সারা পৃথিবীতে আর নেই, অন্তত এটা পড়ার জন্য বাংলা একটু শিখতে হবে। এই আগামীর দিকেই আমি তাকিয়ে আছি। নমস্কার, ধন্যবাদ।